কানের হেডফোনটা পরে নিন, কারণ আজ যা বলবো সেটা হয়তো আপনার একার জন্যেই। কেউ পাশে থাকলে গল্পটা শুনতে আপনার নিজেরই অস্বস্তি হতে পারে। একটা চেয়ারে আরাম করে বসুন, কারণ আজ আমার জীবনের এমন একটা অধ্যায়ের কথা আপনাদের সাথে শেয়ার করব, যা হয়তো হাজার হাজার নারীর ভেতরে লুকিয়ে আছে, কিন্তু কেউই মুখ ফুটে বলতে পারে না। আজ আমি অনন্যা আপনাদের বলবো আমার ভেতরের সেই দহন আর এক গোপন সম্পর্কের কথা, যা আজও আমাকে তাড়া করে বেড়ায়। আমার বাড়ি নদিয়ার শান্তিপুরের কাছেই একটা ছোট্ট গ্রামে। গ্রামের দিকে মেয়েদের সাধারণত খুব সাধারণ পোশাক পরা হয়, কিন্তু আজ যখন আপনাদের সামনে বসেছি তখন নিজের অজান্তেই একটা গাঢ় নীল রঙের নরম টিস্যু শাড়ি পরে ফেলেছি। শাড়িটা আমার শরীরের সাথে এমনভাবে লেপ্টে আছে যে আমার শরীরের প্রতিটি বক্ররেখা যেন স্পষ্ট হয়ে উঠেছে। হালকা মেকআপ আর সামান্য লিপস্টিক, খোলা চুলে কেমন যেন একটা উদাসীনতা, কিন্তু বিশ্বাস করুন আমার ভেতরের ঝড়টা আজকেও আমার এই শান্ত চেহারার আড়ালে লুকিয়ে আছে। একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুকের গভীর থেকে। কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি। বুকের ভেতরে ধুকপুকানিটা একটু বেশি মনে হচ্ছে আজ। হয়তো অতীতের স্মৃতির চাপেই এমনটা হচ্ছে। এই যে আমি আপনাদের সামনে বসে আছি, শান্ত সংযত অনন্যা, আমাকে দেখে হয়তো অনেকেই বলবেন, আহা কি শান্ত মেয়ে। কিন্তু এই শান্ত চেহারার আড়ালে লুকিয়ে আছে এক অন্য আমি। সেই আমি যে একসময় সমাজের সব নিষেধ ভুলে এক নিষিদ্ধ ভালোবাসার টানে নিজের অজান্তেই ভেসে গিয়েছিল। গল্পটা শুনে যদি আপনাদের মনে হয় আমি ভুল করেছিলাম, তবু আশা করি আপনারা আমার প্রতি সহানুভূতিশীল হবেন, কারণ মানুষ হিসেবে আমরা সবাই কখনো না কখনো আবেগ আর বিবেকের দ্বন্দ্বে ভুগি। আর হ্যাঁ, আমার এই কাহিনী যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার বিয়েটা হয়েছিল বছর 5 আগে। বর বিদেশ থাকত আর আমি এখানে শাশুড়ি আর দেওরের সাথে যৌথ পরিবারে থাকতাম। বর বলতে গেলে প্রায় প্রতি বছরই একবার করে আসত, মাসখানেক থেকে আবার চলে যেত। একা থাকাটা আমার অভ্যেস হয়ে গেছিল। আসলে যৌথ পরিবারে থাকলেও বর না থাকলে একটা নারীর জীবন কতটা একা হতে পারে সেটা হয়তো কেবল সেই নারীই বুঝতে পারে। আমার দেওর অরুণ আমার চেয়ে বছরখানেকের ছোট, কিন্তু উচ্চতায় সে আমার চেয়ে বেশ খানিকটা লম্বা। রোগা ছিপছিপে শরীর, কিন্তু তার চোখে মুখে কেমন যেন একটা তীক্ষ্ণতা ছিল, যেটা প্রথম থেকেই আমার নজর কেড়েছিল। গ্রামের ছেলে মেয়েদের মতো সেও সারাদিন মাঠে ঘাটে কাজ করত। পড়াশোনা তেমন করেনি, কিন্তু তার বুদ্ধিতে শান ছিল। প্রথম তো দেওরের সাথে আমার কোনো কথাই হতো না। সে তার কাজ নিয়ে ব্যস্ত থাকত আর আমি আমার সংসার নিয়ে। কিন্তু ধীরে ধীরে যখন বরের অনুপস্থিতি আমাকে গিলতে শুরু করল, তখন অরুণ কেমন যেন আমার জীবনের একটা অংশ হয়ে উঠল। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে যখন সে ফিরত, আমি তাকে জল দিতাম, খাবার দিতাম। সেই সময়টুকুতেই আমাদের সামান্য কথা হতো। সে হয়তো কাজের কথা বলতো বা বাড়ির অন্য কোনো বিষয়, কিন্তু ওর চোখের ভাষাটা যেন কেমন অন্যরকম ছিল। ওর চাহনিতে আমি কেমন যেন একটা গভীরতা অনুভব করতাম, যা আমার বরের চোখেও কখনো দেখিনি। একদিন দুপুরে রান্নাঘরে কাজ করছিলাম, শাশুড়িমা ঘুমাচ্ছিলেন। অরুণ কোত্থেকে যেন এসে পেছন থেকে ডাকল, ভাবি শুনছ? আমি চমকে উঠে ঘুরে তাকালাম। অরুণ আমার খুব কাছাকাছি এসে দাঁড়িয়েছিল। ওর মুখ থেকে একটা চাপা গন্ধ আসছিল, হয়তো রোদে ঘুরে এসেছে। ওর চোখের দিকে তাকিয়ে কেমন যেন একটা শিহরণ খেলে গেল সারা শরীরে। সে বলল, একটা গ্লাস জল দেবে? গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমি মাথা নেড়ে জল দিলাম। সে যখন জল খাচ্ছিল তার চোখের দৃষ্টি বারবার আমার দিকে আসছিল। আমি চোখ নামিয়ে নিলাম। কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল আমার। দিনগুলো যত যাচ্ছিল আমাদের এই লুকোচুরিটা যেন আরও তীব্র হচ্ছিল। অরুণকে দেখলে আমার বুকের ভেতরটা ধুকপুক করত। ওর ছোট ছোট স্পর্শ, যেমন ধরুন কোনো কাজের সময় পাশে দিয়ে যেতে গিয়ে আমার হাত লেগে যাওয়া, অথবা কোনো জিনিস এগিয়ে দিতে গিয়ে আঙুল ছুঁয়ে যাওয়া, এই সব কিছুতেই আমার লোমকূপগুলো দাঁড়িয়ে যেত। রাতের বেলায় বিছানায় শুয়ে শুধু ওর কথা ভাবতাম। এটা কি ঠিক? একজন দেওর আর আমি তার ভাবি? সমাজের চোখে এটা মহাপাপ, কিন্তু মনের ওপর তো আর কারোর হাত নেই। অরুণও হয়তো আমার মনের অবস্থাটা বুঝতে পারত, নইলে এমনভাবে কেন তাকাতো। একদিন গভীর রাতে আমি যখন ঘুম থেকে উঠে টয়লেটে যাচ্ছিলাম, বারান্দায় দেখি অরুণ বসে আছে, ওর হাতে একটা জ্বলন্ত সিগারেট। আমাকে দেখে সে চমকে উঠল। আমি বললাম, কি ব্যাপার এত রাতে এখানে বসে? সে হাসল। সেই হাসিটা আমার ভেতরে সব প্রতিরোধকে ভেঙে দিতে চাইল। সে বলল, ঘুম আসছিল না তাই। আমি বললাম, এত সিগারেট খাও কেন? সে শুধু আমার দিকে তাকিয়ে রইল। অন্ধকার বারান্দায় তার চোখ দুটো যেন জলজল করছিল।
সেই রাতে আমার ঘুম আসছিল না। পরের দিন থেকে অরুণ আরও বেশি করে আমার কাছাকাছি আসতে শুরু করলো। দুপুরে শাশুড়িমা যখন বিশ্রাম নিতেন তখন সে হয়তো কোনো অছিলায় আমার ঘরে আসত, ঘরের কাজ বা হয়তো শুধু আমার সাথে কিছুক্ষণ গল্প করার জন্য। তার গল্পগুলো কেমন যেন এক অদ্ভুত আকর্ষণে ভরা ছিল। সে আমাকে বাইরে নিয়ে যাওয়ার কথা বলতো, মেলায় নিয়ে যাওয়ার কথা বলতো। তার মুখের দিকে তাকিয়ে থাকতাম আমি। তার কথায় কেমন যেন একটা নেশা ছিল। একদিন সন্ধ্যায় আমি পুকুরে বাসন মাজতে গিয়েছিলাম। গ্রামের পুকুরে তখন আর কেউ ছিল না। হঠাৎ পেছন থেকে অরুণ এসে বলল, ভাবি একা একা? আমি চমকে উঠলাম। পুকুরের শান্ত জল যেন আমার ভেতরের ঝড়টাকে আরও বাড়িয়ে তুলল। সে আমার কাছাকাছি এসে দাঁড়ালো। আমার ভেতরের সব অনুভূতি যেন এক অন্য খাতে বইতে শুরু করলো। তার চোখের দিকে তাকিয়ে আমি কথা বলতে পারছিলাম না। সে আমার হাতটা ধরতে চাইল। আমি হাত সরিয়ে নিলাম। বললাম, কি করছিস? কেউ দেখে ফেললে? সে হাসল। সেই হাসিতে যেন একটা চাপা যন্ত্রণার সুর ছিল। সে বলল, কেউ দেখবে না। তুমি কি আমাকে বিশ্বাস করো না ভাবি? তার সেই প্রশ্নটা আমার বুকের ভেতরটা কাঁপিয়ে দিয়েছিল। সেই দিনের পর থেকে আমাদের সম্পর্কটা আরও গভীর হলো। চোখের ভাষা থেকে তা এলো শারীরিক নৈকট্যে। যদিও কখনো কোনো চূড়ান্ত সীমায় পৌঁছায়নি আমরা, কিন্তু তার স্পর্শ, তার নিঃশ্বাস, তার উপস্থিতি সবকিছুই যেন আমার জীবনে এক নতুন মাত্রা এনেছিল। মাঝে মধ্যে রাতে শাশুড়িমা যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকতেন, অরুণ এসে আমার ঘরের দরজায় টোকা দিত। আমি উঠে এসে দরজা খুলতাম। সে কোনো কথা বলতো না, শুধু আমার হাত ধরে বারান্দায় নিয়ে যেত। সেখানে বসে আমরা নিচু গলায় কথা বলতাম, অথবা শুধু চুপচাপ বসে একে অপরের উপস্থিতি অনুভব করতাম। তার উষ্ণ নিঃশ্বাস যখন আমার কানে লাগত, আমার সারা শরীর অবশ হয়ে যেত। আমি তাকে সরিয়ে দিতে চাইতাম, কিন্তু পারতাম না। আমার মন, আমার শরীর সবই যেন তার কাছে বাধা পড়েছিল। এই সম্পর্কটা ছিল এক বিষাক্ত মাদকতার মতো। আমি জানতাম এটা ভুল, এটা পাপ, কিন্তু আমি নিজেকে থামাতে পারতাম না। আমার ভেতরের নারীত্ব, যা বরের অনুপস্থিতিতে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল, অরুণ যেন তাতে নতুন প্রাণের সঞ্চার করছিল। আমি ওর প্রতি কৃতজ্ঞ ছিলাম। ওর স্পর্শে আমি আমার নিজেকে নতুন করে আবিষ্কার করছিলাম। কিন্তু সাথে সাথে একটা ভয়ও কাজ করত। যদি কেউ জেনে যায়, যদি এই সম্পর্কটা ফাঁস হয়ে যায়, তাহলে আমার কি হবে? সমাজের চোখে আমি কতটা ছোট হয়ে যাব? আমাদের এই লুকোচুরির খেলাটা একসময় আমার শাশুড়ির চোখে পড়ল। তার সন্দেহ হলো। তিনি সরাসরি কিছু না বললেও তার আচরণে একটা পরিবর্তন লক্ষ্য করলাম। তিনি অরুণকে আমার থেকে দূরে রাখার চেষ্টা করতে লাগলেন। নানান অছিলায় অরুণকে বাইরে পাঠাতেন। আমার সাথেও তার কথার ধরন বদলে গেল। আমি বুঝতে পারছিলাম আমাদের সময় ফুরিয়ে আসছে। একদিন দুপুরে অরুণ আমাকে তার ঘরে ডাকল। আমি ভয়ে ভয়ে গেলাম। সে ঘরের দরজা বন্ধ করে দিল। আমার বুক ধুকপুক করতে লাগলো। সে আমার সামনে এসে দাঁড়ালো। তার চোখে ছিল এক অদ্ভুত অসহায়তা। সে বলল, ভাবি, মা সব জেনে গেছে। আমার মাথা ঘুরে গেল। আমি জানি এটাই হবে। আমি তাকে বললাম, এখন কি হবে অরুণ? আমি কি করব? সে আমার হাত ধরল। তার হাত কাঁপছিল। সে বলল, আমি তোমাকে ভালোবাসি ভাবি। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। তার চোখে জল দেখতে পেলাম। সেই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত ছিল। একদিকে আমার ভেতরের ভালোবাসা, আরেকদিকে সমাজের ভয়। আমি তাকে বললাম, কিন্তু অরুণ, এটা তো সম্ভব না। আমাদের সম্পর্কটা কোনোদিনও স্বীকৃতি পাবে না। আমরা তো দেউর ভাবি। সে চুপ করে রইল। তার চোখে ছিল গভীর যন্ত্রণা। সেই রাতে শাশুড়ি মা আমার সাথে কথা বললেন। তিনি খুব শান্তভাবে বললেন, অনন্যা, আমি সব জানি, কিন্তু এই সমাজে এই সম্পর্কটা সম্ভব নয়। আমি চাই না আমার পরিবারের সম্মান নষ্ট হোক। আমি চাই না তুই আর অরুণ দুজনেই কষ্ট পাস। তার কথাগুলো আমার বুকে তীরের মতো বিঁধল। আমি কাঁদলাম, অনেক কাঁদলাম। তিনি আমাকে বোঝালেন, আমি যদি অরুণকে আঁকড়ে ধরে থাকি, তাহলে আমার জীবনের পরিণতি হবে ভয়াবহ। আমার নিজের জীবন নষ্ট হবে, অরুণের জীবনও নষ্ট হবে। তিনি আমাকে অনুরোধ করলেন বরকে ফোন করে তার কাছে ফিরে যেতে। আমি বুঝতে পারছিলাম এটাই একমাত্র পথ। যদিও আমার মন মানতে চাইছিল না, তবুও সমাজের কঠিন বাস্তবতার কাছে আমাকে হার মানতেই হলো। অরুণকে আমি আর সেদিন থেকে চোখে চোখে রাখতে পারিনি। সেও আমার থেকে দূরে থাকতে শুরু করল। আমাদের নীরবতা যেন হাজার হাজার কথা বলছিল। সেই নীরবতা ছিল ভালোবাসা আর হারানোর বেদনার মিশ্রণ। কয়েকদিনের মধ্যেই আমি আমার বরের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। যাওয়ার দিন অরুণ আমার সামনে এলো না। আমি জানি সে কষ্ট পাচ্ছিল, আমিও পাচ্ছিলাম, কিন্তু আমাদের দুজনের এই সম্পর্কটার কোনো ভবিষ্যৎ ছিল না, এটা আমি বুঝেছিলাম। আজও আমি যখন সেই দিনগুলোর কথা ভাবি, আমার বুকের ভেতরটা কেমন যেন চিনচিন করে ওঠে। হয়তো অরুণকে ভালোবেসে আমি ভুল করেছিলাম, কিন্তু সেই ভালোবাসাটা ছিল খাঁটি,
সমাজের চোখে নিষিদ্ধ হলেও আমার মনে সে ছিল এক গভীর অনুভূতি। জীবনটা এমনই, কিছু কিছু সম্পর্ক থাকে যা আমরা চাইলেও পরিণতি দিতে পারি না। সমাজের নিয়ম আর ভালোবাসার টানাপোড়েনে মাঝে মাঝে আমাদের অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আমার এই গল্পটা শুনে হয়তো অনেকে আমাকে বিচার করবেন, কিন্তু আমি শুধু বলতে চাই, মানুষের মন বড়ই জটিল। আমাদের চারপাশে এমন অনেক নিষিদ্ধ আকর্ষণ আছে যা নীরবে অনেক জীবনকে প্রভাবিত করে। সব ভালোবাসাই হয়তো সুন্দর, কিন্তু সব ভালোবাসা সমাজের চোখে স্বীকৃতি পায় না। আর এই কারণেই এমন কিছু সম্পর্কের পরিণতি শুধু এক বুক চাপা দীর্ঘশ্বাসে শেষ হয়। আমি এই সম্পর্ক থেকে শিখেছি যে আবেগ যতই তীব্র হোক না কেন, বাস্তবতাকে মেনে নিতেই হয়। কিছু কিছু ক্ষত সারা জীবন ধরে বয়ে বেড়াতে হয়, আর কিছু স্মৃতি সারা জীবন ধরে কষ্ট দিয়ে যায়। কিন্তু জীবনের পথ চলা থামে না। প্রতিটি মানুষের জীবনে